গণতন্ত্রের কথা হচ্ছে। আজকে বিশেষ নির্বাচন কমিশনের একজন তাকে এই রাজ্যে আনা হচ্ছে, অর্থাৎ প্রশ্নটা কিন্তু উঠেই গেছে যে এই রাজ্যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কি রয়েছে। বিশেষত আসানসোলের ঘটনা নিয়েও আসবো, যেখানে বাবুল সুপ্রিয় বিজেপির প্রার্থী। আমরা টেলিভিশন ক্যামেরায় কি দেখলাম বাবুল সুপ্রিয়র সঙ্গে তর্কাতর্কি, দেখলাম তিনি আক্রান্ত, অথচ আজ সকালে তিনি একটা সমন পেলেন। সেই সমনে খুব স্পষ্ট ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে আর্মস অ্যাক্ট কথা, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে এবং পুলিশ তাকে থানায় ডেকে পাঠিয়েছে। অর্থাৎ অন্তত ছবিতে দেখা যাচ্ছে যিনি আক্রান্ত তিনি অস্ত্র নিয়ে ঘুরছিলেন, তার সঙ্গীরা অস্ত্র নিয়ে ঘুরছিল। সেইখানেই প্রশ্নটা বোধহয় আরও বড় করে ওঠে, গণতন্ত্র চলছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাবুল সুপ্রিয় স্বয়ং, আছেন তথাগত রায়, আছেন সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক, অন্যদিকে আছেন শুভঙ্কর সরকার কংগ্রেস নেতা, আছেন উদয়ন বন্দ্যোপাধ্যায়। আমি বাবুলের কাছে আসব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে কথাটায় ছিলাম যে 2004-এর আফজল আমানুল্লাহ এসেছিলেন এই রাজ্যে এবং 2014 ঠিক এক দশক পরে আবার বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক। সেই খবরটা দিয়ে এই পর্বের অনুষ্ঠান শুরু করব। দেখুন, 2004-এর পর 2014, 10 বছর পর ফের রাজ্যে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক, নতুন দায়িত্বে। 1983 সালের বিহার ক্যাডারের আইএএস সুধীর কুমার রাকেশ 2011 সালে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার লোকসভা নির্বাচন, তার আগে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে রাজ্যে সুধীর কুমার রাকেশ। বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে সাধারণ পর্যবেক্ষকদের কাজের কি ফারাক? সাধারণ পর্যবেক্ষকদের একটি কিংবা দুটি লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়, সেখানে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক গোটা রাজ্যের নির্বাচন পরিস্থিতির ওপর নজর রাখতে পারেন। কমিশনের গাইডলাইন কার্যকর না হলে তিনি সেই অনুযায়ী নির্দেশ দিতে পারেন। পরিস্থিতি অনুযায়ী মুখ্য নির্বাচনী দপ্তরের আধিকারিক, এমনকি পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে তার। এর আগে 2004 সালে রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন আফজল আমানুল্লাহ। তিনি ছিলেন 1979 সালের বিহার ক্যাডারের আইএএস। 2004 সালে ভোট পর্ব মেটার পর কমিশনে আফজল আমানুল্লাহর রিপোর্ট ঘিরে আলোড়ন পড়ে যায়। কমিশন সূত্রে খবর, আমানুল্লাহ তাঁর রিপোর্টে লিখেছিলেন পশ্চিমবঙ্গে ভোটের সময় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করে। শাসক দল পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর 2006-এ বিধানসভা নির্বাচন, 2009 লোকসভা, 2011 সালে ফের বিধানসভা নির্বাচন হয়েছে। গত বছর পঞ্চায়েত নির্বাচনও হয়েছে, কিন্তু এই 10 বছর রাজ্যে কোনো বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো হয়নি। তাহলে এখন কেন? এবার ভোটের আগে একাধিক ইস্যুতে সরাসরি কমিশনের সঙ্গে সরকার পক্ষের সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। কমিশন 5 পুলিশ অফিসার এবং 1 জেলা শাসককে বদলির পর উপনির্বাচন কমিশনার বিনোদ জুৎসিকে সরানোর দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বহু জায়গায় শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করছে বিরোধীরা। প্রশাসনের একাংশের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ করছে তারা। এই পরিস্থিতিতে এত বছর পর রাজ্যে একজন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়ে পুলিশ প্রশাসনকে কমিশন কড়া বার্তা পৌঁছে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। তথাগত আপনাকে দিয়ে শুরু করব যে কোথাও একটা যুযুধান যেন দুপক্ষ, যেটা হওয়ার কথা নয়। রেফারির বিরুদ্ধেই ফাউল করার অভিযোগ, রেফারির বিরুদ্ধে তর্জন গর্জন, লড়াইটা সেখানে। কি মনে হচ্ছে যে নির্বাচন কমিশন এই কড়া পদক্ষেপগুলো নিতে বাধ্য হচ্ছে কি পরিবেশ পরিস্থিতিটা বিচার করে, অন্তত এ রাজ্যের ক্ষেত্রে, যে ছবিটা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের আর একটিও রাজ্যে নেই? তথাগত আমরা এখানে ঢুকবার আগে নিজেদের মধ্যে পাশের ঘরে বসে যখন চা খাচ্ছিলাম তখন আলাপ আলোচনা করছিলাম, এবং শুভঙ্কর একটা একেবারে উচিত কথাই বলেছিল যে যেহেতু নির্বাচন কমিশনের কোনো নিজেদের পরিকাঠামো নেই, তারা রাজ্য সরকারের পরিকাঠামো, রাজ্য সরকারের আধিকারিকদের ওপর নির্ভর করে, সেই জন্য রাজ্য সরকারের স্বভাব অনুযায়ী বা রাজ্য সরকারের কালচার অনুযায়ী নির্বাচন কমিশনের কার্যপদ্ধতিটা খানিকটা নিয়ন্ত্রিত হয়। নির্বাচন কমিশনের নিজের লোক বলতে তো আধিকারিকরা, উচ্চ আধিকারিকরা, কিন্তু সাধারণ বা এমনি তৃণমূল স্তরে যারা নির্বাচন কমিশনের কাজটাকে, সিদ্ধান্তগুলোকে রূপায়ণ করেন, তারা তো সবাই রাজ্য সরকারেরই মানুষ। এবং তাদের নির্বাচন কমিশন চলে গেলে বা নির্বাচন শেষ হয়ে গেলে কি দশা হবে যদি তারা শাসক দলের কথা না শোনেন, এটা মুখ্যমন্ত্রী খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী যে সমস্ত আধিকারিকদের নির্বাচন কমিশন বদলি করে দিয়েছে পক্ষপাতিত্বের দোষে,
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তাদের তিনি সর্বোচ্চ সম্মান দেবেন এবং তাদের নির্দেশিকা জারি হয়ে গেছে, যেটা উনি পারেন না, কারণ ওর সেই এখতিয়ার নেই এখন। তিনি বলেছেন তিনি সর্বোচ্চ সম্মান দেবেন, তিনি নিজের জায়গায় ফেরত আনবেন। ফেরত এমনি তারা স্বাভাবিকভাবে তো হয়তো আসতো, সেটার মধ্যে কিছু বড় কথা নেই, কিন্তু এই যে নির্বাচন কমিশনকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ঔদ্ধত্য এবং নির্বাচন কমিশনের প্রতিটি পদক্ষেপে তার কাজ নিয়ে ভুল ধরা এবং সেই ভুল নিয়ে একেবারে দাঁত মুখ খিঁচিয়ে সোচ্চার হওয়া, এটা কিন্তু একটা অত্যন্ত মানে ক্ষমার অযোগ্য ঔদ্ধত্য। আমি এর আগের দিন যখন এই নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন আমি এই ক্যামেরায় বলেছিলাম যে এই ঔদ্ধত্য, শাসকের মুখে এই ঔদ্ধত্য কিন্তু মানুষ সহ্য করবে না। আজকে এটাই দেখা গেছে, সিপিএমও এই একই জিনিস করছিল এবং তার মেধাবী ছাত্রী স্বাভাবিকভাবে একই জিনিস করছেন। মনে থাকতে পারে তোমাদের যে 1990 সালে যখন সেশনে ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক ছিলেন ভারতে এবং তখন একজনই ছিল নির্বাচন কমিশন, তখন জ্যোতি বসু তাকে উঠতে বসতে পাগল বলতেন। কেন না, সেশন বলেছিলেন যে এপিক, যেটা এখন অত্যাবশ্যক জিনিস, সেই জিনিসটা এপিক কার্ড, সেটা চালু করতে হবে। সেটার উত্তরে জ্যোতি বসু বলেছিলেন সেশন লোকটি পাগল। কেন না, তিনি এপিক কার্ড চালু করতে বলছেন। এপিক কার্ড চালু করে নাকি ভারতবর্ষের মতন দেশে সম্ভবই না, কারণ পশ্চিমবঙ্গে 100% হয়ে গেছে, 100% হয়ে গেছে। কারণ কি না, সেই সময় অনকোড বলেছিলেন মেগালোম্যানিয়াক বলেছিলেন। এবং এই বলার কারণ কি না, বলার কারণ হচ্ছে এপিক কার্ড চালু করলে সামান্য হলেও সিপিএম এর রিগিং এ অসুবিধা হতো, সিপিএম এর ভোট যন্ত্র নিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করায় অসুবিধে হতো। তো সেই জিনিস মমতা ব্যানার্জি এখনো চালিয়ে যাচ্ছেন, সেই গৌরবান্বিত ট্র্যাডিশন চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাওয়ার বহিঃপ্রকাশ আমরা দেখছি। এই বাবুলকে যা করা হলো, আমি আসবো তথা ওই পাটে আসবো, আমাদের ক্যামেরায় যা ধরা পড়েছে তাও দেখাবো, কিন্তু তার আগে নির্বাচন কমিশনের দিক থেকেও কি একটা কড়া বার্তা এই রাজ্যের প্রশাসনিক আধিকারিক যারা আছেন তাদের প্রতি, যে নিরপেক্ষ আচরণ করতে হবে? কেন এই কথা বলছি তার কারণ একটু যদি আমরা টাইম লাইনটাকে লক্ষ্য করি, তা আমরা দেখব যে উপ কমিশনার জুৎসির এই রাজ্যে আসার পর থেকে সমস্ত অভিযোগ শেষ পর্যন্ত তৎপরতার সঙ্গে বিবেচিত হতে লাগলো, তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হতে লাগলো। তাহলে কি শেষ পর্যন্ত নড়ে চড়ে বসলো কমিশন? দেখুন, জাতীয় নির্বাচন কমিশনের আরও এক কড়া পদক্ষেপ। এক দশক বাদে রাজ্যে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক পাঠালো কমিশন। দিল্লি থেকে সরাসরি নজরদারির জন্যই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কারণ এবারের নির্বাচনের প্রস্তুতির শুরু থেকেই বারবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিরোধীরা। কার্যত অনাস্থা প্রকাশ করেছে তারা। অনেকেই দাবি করছেন সিইও দপ্তরের কাজ নাকি জেলা শাসক ও দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে চিঠির আদান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থেকে গিয়েছে। বিরোধীরা এও দাবি করে কখনো কখনো তো যে প্রশাসনিক কর্তার বিরুদ্ধে অভিযোগ তাঁকে দিয়ে রিপোর্ট তৈরি করানো হয়েছে। পরিস্থিতি একটু একটু করে বদলাতে শুরু করে উপনির্বাচন কমিশনার বিনোদ জুৎসি রাজ্য সফরের পর। 25শে মার্চ কলকাতায় আসেন উপনির্বাচন কমিশনার বিনোদ জুৎসি। তার সামনে নিজেদের অভিযোগের ঝুলি উজাড় করে দেন বিরোধীরা। তখন সেখানে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্ত। সূত্রের খবর, এরপরে বিনোদ জুৎসি সুনীল গুপ্তকে সতর্ক করে দেন। এমনকি জেলা শাসকের সঙ্গে বৈঠকেও বিনোদ জুৎসি সাফ জানিয়ে দেন তারা তাদের ভূমিকা যথাযথভাবে পালন না করায় যদি কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন ওঠে তাহলে তা বরদাস্ত করা হবে না। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন তিনি। কমিশন সূত্রের খবর, বিনোদ জুৎসি জেলা শাসক ও পুলিশ সুপারদের এও সাফ জানিয়ে দেন দিল্লি এ রাজ্যের নির্বাচন প্রক্রিয়ার উপর কড়া নজর রাখছে। জুৎসির এই কড়া বার্তার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তৎপর হয়। সেই সঙ্গে জানা যায় রাজ্যে আসছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। আর জুৎসির কড়া বার্তার মধ্যে দিয়ে যে তৎপরতা শুরু হয়েছিল তা চূড়ান্ত রূপ পায় VA সম্পতের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চে রাজ্য সফরের মধ্যে দিয়ে। রাজ্যে বৈঠক সেরে দিল্লি ফিরে একাধিক পুলিশ সুপার ও জেলা শাসককে সরিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। সিদ্ধান্তের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিলেও কমিশনের অনমনীয় মনোভাবের কাছে নতি স্বীকার করতে হয় তাঁকে। এরই মধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়েও কড়া পদক্ষেপ করে জাতীয় নির্বাচন কমিশন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে 2009-এর তুলনায় দ্বিগুণ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হবে বলেও জানিয়ে দেয় তারা। প্রথমে রাজ্যের কয়েকটি কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক নিয়োগের কথা থাকলেও বিরোধীদের দাবি মেনে নিয়ে 42টি লোকসভা কেন্দ্রের জন্যই পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচন কমিশন। আর এবার এক দশক বাদে রাজ্যে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিল কমিশন। বিশেষ পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন
83 ব্যাচের আইএএস ক্যাডার সুধীর কুমার রাকেশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এটা আসলে এই বার্তাই দেওয়া যে রাজ্যের নির্বাচনের উপর সরাসরি নজর রাখছেন দিল্লি কমিশনের কর্তারা। কোনো ধরনের পক্ষপাতিত্ব কিংবা নিষ্ক্রিয়তা বরদাস্ত করা হবে না। সম্ভবত সেই জন্যই 87 ব্যাচের বেঙ্গল ক্যাডার সুনীল গুপ্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে থাকায় পাঠানো হলো তার থেকেও সিনিয়র এক আইএএসকে, যিনি দিল্লির প্রতিনিধি হিসেবেই সব দেখভাল করবেন, গোটা নির্বাচনী প্রক্রিয়া তদারকি করবেন, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। এবিপি আনন্দ। শুভঙ্করবাবু, কোথাও কি একটা বিশেষ নজরের প্রয়োজন হয়েছিল এইবারে, ঠিক যেমনটা হয়েছিল 10 বছর আগে? নয়তো 83 ব্যাচের একজন আইএসকে সুধীর কুমার রাকেশ, তাকে সুনীল গুপ্তর ওপরে বসিয়ে দেওয়া হলো এবং এই গোটা ব্যাপারটা একটা গতির সঙ্গে করা হচ্ছে এবং প্রত্যেকটা অভিযোগের বিচার হচ্ছে অন্তত শেষ কয়েকটা সপ্তাহে। বিশেষ অবস্থা এখন। দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি এই রাজ্যের একজন নাগরিক, আমি অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে আমার দলের থেকে আছি। প্রত্যেকের কাছে একটা জিনিস শুনতে হচ্ছে, অনেক জায়গায় গোলমাল হয়, আধিকারিক যারা আসেন তাদের অনেক কাজ পছন্দ হয় না, কিন্তু এটা ঠিক পঞ্চায়েত নির্বাচনে মীরা পাণ্ডের সঙ্গে যে লড়াইটা যে পর্যায়ে বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে গিয়েছিলেন, সেই লড়াইটাকে কেন্দ্র করে যে বারে বারে উনি যে কোনো জিনিসে হুঙ্কার দিয়েছেন, পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে সেটা কোনো না কোনোভাবে মিনিমাইজের জায়গায় একটা এসছে। উনিও ভেবেছিলেন এখানে ইলেকশন কমিশনকে এভাবেই আমি বলবো যাতে পরে ওরা দেখা যায় যে আর অন্য কিছু করছে না। সেই পর্যায়টা নিয়ে যাওয়া আমি টানছি, আমার বলা ঠিক হবে না। ধরুন কলকাতা হাইকোর্টে কোনো একটি রায় কেউ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কাল মনে হয় একটা কিছু আমরা সুফল পাব, হঠাৎ কোনোভাবে দেখা যায় বিচারের বাণী নীরবে নিভৃতে কোন জায়গায় কাঁদছে। ঠিক একইভাবে আমরা বামফ্রন্টের আমলে দেখেছিলাম, ঠিক সেই কাজটাই অন্য লোকেরা, বাংলার মানুষ চেয়েছিলেন পরিবর্তন, এবং সেই পরিবর্তনের মাধ্যমে যে না, আমরা আফটারঅল বাইরের থেকে যে আধিকারিকরা আসছে তারা তাদের কাজ করতে পারবেন। এখানে আমরা বিরোধীরা কংগ্রেসের তরফ থেকে, অন্যান্য দলের তরফ থেকে বারে বারে অভিযোগ জানানো হয়েছে সুনীল গুপ্ত মহাশয়ের কাছে, কিন্তু কোনোটাই সেইভাবে মেটেরিয়ালাইজ হয়নি। এবার যখন বিনোদ জুৎসি এসছেন, তার কাছে যখন এইটা পুরো মাত্রায় বলা হয়েছে, তারপরেও দেখা গেছে সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না, এবং ইমপ্লিমেন্ট না হওয়ার কারণে দিল্লিতে গিয়ে তারা বসে দেখেছে যে বিরোধীরা যা যা অভিযোগ করেছেন। আমি দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বলেছিলাম ওনাদের যে আপনারা করবেন কি, থানার ওসি যদি পুকুর পাড় দিয়ে নিয়ে যায় আপনাকে, আর যেটা উত্তেজনা প্রবণ বুথ সেটাকে আমরা জানালাম, দেখা গেল উত্তেজনা প্রবণ বুথে লাঠিধারী পুলিশ দিয়ে দিল, আর যেটা এমনি ভালো জায়গা সেখানে বন্দুকধারী পুলিশ দিল। হবে কি করে? বামফ্রন্ট ঠিক একই কায়দায় কিন্তু একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা বিষয়টাকে দেখতেন, যে ক্ষেত্রে তারা বাইরে এই জিনিসটাকে আনতেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেচার, তিনি ভাবলেন আমি ধমকালে পরের দিন মনে হয় বাকি বিষয়টা মেনে নেওয়া হবে। এই করে তার যে এক এক ধাপ উত্তীর্ণ হওয়া এবং বাংলার মুখ্যমন্ত্রী হওয়া, সেই জায়গা থেকে তিনি ভেবেছিলেন বিষয়টাকে দেখা যাবে। কিন্তু পশ্চিমবাংলার নাগরিক হিসেবে এটা ভারতবর্ষের কাছে অতি লজ্জার বিষয়। না, আমি আরেকটা বিষয় দেখছি, সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে 2004-2014 তখন মূল অভিযোগকারিনী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রে হচ্ছে এনডিএ সরকার। বলেছিলেন একেবারে স্পষ্ট, সমস্ত কাগজপত্র, টেলিভিশন চ্যানেল দেখিয়েছিল যে এখানকার যা প্রশাসন, সেই আমলা, সেই সরকারি আধিকারিকরা কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে যুক্ত, তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হয় না। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কিচ্ছু করছেন না। উনি দেখেছেন যে সিপিএম এর যে ইউএসপি যেটা ছিল, তাদের যে টোটাল টেকনোলজিটা ছিল, সেই টেকনোলজিটাকে উনি করায়ত্ত করেছেন। কারণ পুরো যারা যারা এই নির্বাচন পদ্ধতি বা যে অফিসার যাই বলুন না কেন, সব পুরো সেই স্ট্রাকচারটাকে ফলো করে তিনি পশ্চিমবাংলার এই যে আজকে পঞ্চায়েত নির্বাচনে 60 জন মানুষ খুন হয়েছে, অন্য কোনো রাজ্যে হয়েছে, সেখানে তো নির্বাচন, লোকাল বডিজ নির্বাচন হয়। আমি পাশের রাজ্য উড়িষ্যায় একটা মানুষ খুন হয়নি, কিন্তু প্রশ্ন এখানে দাঁড়িয়ে সেখানেও বিরোধীদের সঙ্গে লড়াই হচ্ছে। এই যে জায়গাটায় মানুষ খুন হয়ে গেল, আজকে ভাবুন বীরভূমের মতো জায়গা, আজকে কি জন্য নন্দীগ্রাম খ্যাত হয়েছিল, সমস্ত ইতিহাস মানুষ ভুলে গেল, বীরভূমেও সমস্ত ইতিহাস ভুলে গেল, গিয়ে সেখানে সেই অনুব্রত মণ্ডলের জন্য খ্যাত। এই যে একটা প্রবণতা, এই প্রবণতাটা কিছু নয়। উনি নির্বাচনটাকে পাখির চোখ দেখেন, যেভাবে হোক নির্বাচনের বৈতরণীটা পার করে যান। উনি একটি নতুন স্লোগান দিচ্ছেন, সেটা কি না, বাংলার উপরে
এই নির্বাচন কমিশনের বঞ্চনা বা নির্বাচন কমিশনের অত্যাচার, বাংলার মানুষ একত্রিত হও, এই যে প্রবণতাটা ভয়ঙ্কর। আমি মনে করি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে বাস্তব সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় আগে সিবিআই ছোট আঙারিয়ায়, তার গাড়ি আগে, পরে আমাদের গাড়ি, তিনি বলেছিলেন সিবিআই চাই। আজকে দেখুন সারদার কেস, আজকে আমি জানি না মহামান্য আদালত সুমোটো তারা অনেক সিদ্ধান্ত কুইক নিয়ে নেন, আজকে কেন এটা নিচ্ছেন না? নির্বাচন ফল বেরোবার আগে যদি সারদার বিষয় মানুষ জানতে পারতেন, বাংলার রায় অন্যদিকে যেত আমি আশা করি। তার কারণ যত মানুষ বঞ্চিত হয়েছিলেন। আমি আসবো, কিন্তু বাবুলের কাছে আসবো। যে বাবুল সুপ্রিয়কে আমরা শিল্পী হিসেবে চিনতাম, সেই বাবুল সুপ্রিয় গান গাইতেন, কিন্তু আজ তার বিরুদ্ধে অভিযোগ অস্ত্র আইনে, যে গানের বদলে তিনি জিইউএন গান তিনি এবং তার সঙ্গী সাথীরা সবাই সঙ্গে রাখছেন। কি ঘটনা, কি অভিযোগ তার বিরুদ্ধে, দ্রুত একবার দেখব। খ্যাতনামা গায়ক, একাধিক ছবিতে প্লেব্যাক, দেশ বিদেশে নানা অনুষ্ঠান, কনসার্ট, কিন্তু রাজনীতিতে নামতেই নানা অভিযোগে জর্জরিত। প্রথমে মত্ত অবস্থায় প্রচারের অভিযোগ, কিন্তু খোদ নির্বাচন কমিশন ক্লিনচিট দেওয়া মাত্রই আরও এক নতুন অভিযোগ। এবার জেসে ধারায় মামলা নয়, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে একেবারে অস্ত্র আইনের 25 ও 27 নম্বর ধারায় মামলা রুজু করে দিল পুলিশ। সক্রিয়তার উৎকৃষ্ট উদাহরণস্বরূপ সঙ্গে সঙ্গে বাবুল সুপ্রিয়কে থানায় ডেকেও পাঠানো হয়, কিন্তু পুলিশ অত্যন্ত সক্রিয় হয়ে অল্প সময়ের মধ্যে এত কিছু করে ফেললেও ঘটনাগুলোকে পরপর সাজালে কোথাও কিন্তু অন্য গন্ধ পাচ্ছেন বিরোধীরা। 12 এপ্রিল 2014, বাবুল সুপ্রিয়র সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের গন্ডগোলের সময় ঘটনাস্থলে পুলিশ ছিল। প্রশ্ন উঠছে, যদি সেই সময় বাবুল সুপ্রিয়র কাছে বেআইনি অস্ত্র থেকেই থাকে, তাহলে পুলিশ কর্মীরা সেই অস্ত্র উদ্ধার করলেন না কেন? কেনই বা তখনই অস্ত্রধারীকে গ্রেফতার করা হলো না? বাবুল সুপ্রিয়কে সমন পাঠানোর আগে কি ঘটনাস্থলে উপস্থিত সেই পুলিশ কর্মীদের থেকে রিপোর্ট নেওয়া হয়েছে? ঘটনাস্থল থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়া সত্ত্বেও শুধু অভিযোগের ভিত্তিতে কেন অস্ত্র আইনে মামলা রুজু হলো? তৃণমূলের যে ব্লক সভাপতির সঙ্গে বাবুল সুপ্রিয়র তর্কাতর্কি হয়েছিল, তিনি এখন দাবি করছেন বাবুল সুপ্রিয়র সঙ্গে যারা ছিলেন তাদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল। যারা ওই দৌড়াচ্ছিল তাদের কাছে অস্ত্র ছিল 3-4 জন। ওর সঙ্গে যারা প্রচারে ছিল তারা কয়েকজন দুষ্কৃতী ছিল। তৃণমূলের ব্লক সভাপতির কথা যদি সত্যি বলে ধরে নেওয়াও হয়, তাহলে তো তার কথা অনুযায়ী বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র কাছে অস্ত্র ছিল না। স্বাভাবিকভাবেই নানা মহলে প্রশ্ন উঠছে, তাহলে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কেন অভিযোগ করল তৃণমূল? তার পাশাপাশি যেভাবে মামলাগুলি রুজু করা হয়েছে তা পরপর সাজালে দেখা যাবে বহু প্রশ্নের উত্তর অধরা। 12 তারিখ অর্থাৎ ঘটনার দিন রানীগঞ্জ থানায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধর, হেনস্থার অভিযোগ দায়ের করেন বাবুল সুপ্রিয়, কেস নম্বর 128। ঠিক এরপরই বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় সহ কয়েকজনের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরুদ্ধ করা সহ বেশ কয়েকটি অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে পুলিশ, কেস নম্বর 129। এরই মধ্যে রানীগঞ্জ থানায় উপস্থিত হন তৃণমূলের ব্লক সভাপতি সেনাপতি মণ্ডল, কিন্তু কোনো অভিযোগ দায়ের না করেই চলে যান। কিন্তু তারপর রাতে আচমকাই থানায় লোক পাঠিয়ে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগ দায়ের করেন তৃণমূলের ব্লক সভাপতি, কেস নম্বর 130। অর্থাৎ পরপর সাজালে দেখা যাবে, প্রথমে বাবুল সুপ্রিয় অভিযোগ করেন তৃণমূলের বিরুদ্ধে, তারপরই পুলিশ বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, এরপরই তৃণমূলও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। আমার কোনো ক্রিমিনাল রেকর্ড, কখনো কোনো ক্রিমিনাল কাজ করিনি, যার ফলে আইপিসির এই ধারাগুলো সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আর্মস অ্যাক্ট তো আছেই, এছাড়া চুরি, ছিনতাই এই ধরনের মামলা বোধহয় ওই আইপিসির কোডগুলো আন্ডার ভেতরে পড়ে। যে চিঠিগুলো পেয়েছি তার জবাব আমি ডেফিনেটলি পুলিশ স্টেশনে গিয়ে দেবো। ফলে রাজনৈতিক মহলের একাংশে প্রশ্ন উঠছে, তাহলে কি বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন? এটা জানতে পেরেই তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করল। যদি তা না হয়, তাহলে প্রথমবার থানায় গেলেও কেন অভিযোগ দায়ের না করেই ফিরে এলেন তৃণমূলের ব্লক সভাপতি? আসানসোলের বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, ঘটনার দিন তিনি কয়েকজন তৃণমূল কর্মীকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ তাদের ছেড়ে দেয়। কেন এমনটা করা হলো? বিজেপি প্রার্থীকে থানায় তলব করা হলেও তৃণমূলের ব্লক সভাপতি সেনাপতি মণ্ডল সহ যে 4 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে বাবুল সুপ্রিয় শনিবার হেনস্থার অভিযোগ করেন, তাঁদের কাউকেই কিন্তু পুলিশ গ্রেফতার করেনি। উল্টে বুধবার তারা আত্মসমর্পণ করে জামিন পেয়ে যান।
তাহলে কি শাসক দলের হয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে পুলিশ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের একাংশে। এই ঘটনায় বর্ধমানের জেলা শাসকের অপসারণ এবং রানীগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করার দাবি জানিয়েছে বিজেপি। এখন প্রশাসনের টনক নড়ল যে আগ্নেয়াস্ত্র ছিল, এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রশাসনকে কিভাবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে। রানীগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করা হোক, বর্ধমানের যিনি ডিএম আছে তাকে পদ থেকে সরানো হোক, এই দুটো দাবি আমরা করে আজকে চিঠি পাঠিয়েছি। বিজেপির রাজ্য সভাপতি এও জানিয়ে দিয়েছেন বাবুল সুপ্রিয় এদিন থানায় যাচ্ছেন না, তিনি 48 ঘন্টা সময় চেয়েছেন। সমিত সেনগুপ্ত, কৌশিক গাঁতাইত ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। ভোটে দাঁড়িয়ে বাবুল তো উচ্ছন্নে গেছো। প্রথমে শুনলাম মদ্যপান করে মন্দিরে ঢুকছো, এখন শুনছি গান ছেড়ে জিউএন গান নিয়ে ঘুরছো। তুমি বা তোমার সঙ্গীরা এই 12ই এপ্রিল সশস্ত্র ছিলে? কোনো প্রশ্নই ওঠে না শোন। আমি মানে আমার মেয়েকে শিখিয়েছি যে অভিযোগ যত বেশি গুরুতর হবে না, কিছু কিছু ক্ষেত্রে সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া উচিত, কিচ্ছু বলা উচিত না। বিকজ আমি আসানসোলে ভোটে দাঁড়িয়েছি, ওখানকার আমাকে বিজেপির কিছু নেতৃত্বের সঙ্গে কথা বলে আমার খুব ইন্সপায়ারিং মনে হয়েছিল। আমি 6 মাস বিদেশে কাটাই, বব ডিলান থেকে আরম্ভ করে, বব মার্লি থেকে আরম্ভ করে, এলটন জন থেকে আরম্ভ করে হলিউডের বড় বড় অ্যাক্টররা, তারা গানের পাশাপাশি আমি তাদের সঙ্গে কথা বলে, আমি নাম করছি না, কথা বলে বুঝেছি তারা যে সমাজসেবাগুলো কাজ করে সেটা হচ্ছে তাদের ব্যাটারি রিচার্জার। বিকজ আমি কাজটা করি তো গান, সেটাই তো আমার কাছে রিচার্জ করে দেয়। তারপরে যেটুকুনি খাটনি আমি করি সেটা আমাকে আরো উদ্বুদ্ধ করে। তো বারবার আক্রান্ত হচ্ছে কেন? দার্জিলিং হলে বুঝতাম, কৃষ্ণনগর হলে বুঝতাম, তার মানে এটা কি আমি ধরে নেবো যে আসানসোল দুর্গাপুরে তুমি একটা ফ্যাক্টর হচ্ছ? না, রাজনৈতিক ফ্যাক্টর বলে শুধু নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখো, না জেনারেলি গানের জগৎ থেকে অন্য জগৎ থেকে রাজনৈতিক দলগুলো সিরিয়াসলি নেয় না, সেখানে সিরিয়াসলি এতগুলো অভিযোগ। বিকজ আমি প্রথমত টুপি ছাড়া পথে নেবে রাস্তায় হেঁটে দিনে 10-12 কিলোমিটার হেঁটে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। মনে মনে ভেবে নিয়েছি যে 3-4 কিলো এক্সট্রা ওয়েট আমি সবসময় বম্বেতে ক্যারি করি বিকজ অফ নিয়মিত এক্সারসাইজ করা না বলে, পোল ক্যাম্পেনের সাথে সাথে একটা ওয়েট লস ক্যাম্পেনও হয়ে যাবে। এবং এটা খুব অনেস্টলি ভেবেছি আমি, জোকস অ্যাসাইড। বাট যে ধরনের কমপ্লেন আনা হচ্ছে না, আজকে দোলা সেন যেমন গতকাল বলেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, আই থিঙ্ক ইট সামস ইট অল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট নয়। উনি কালকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বলেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট নয়। 7 তারিখে ভোটটা হোক না, জ্যোতিষী হচ্ছেন কেন? আমি তো একবারও বলছি না যে আমি জিতছি, আমি যারা যেটা বলছে সেটা শুনছি, কোনো অস্ত্রের প্রশ্নই ওঠে না। এই যে ভদ্রলোক এখানে দেখুন ছবি রয়েছে, আমার পেছনে আমার বডিগার্ড যে প্রদীপ দাঁড়িয়ে রয়েছে, তার টুপি কেড়ে নেওয়া হয়েছে, তার সমস্ত গভর্নমেন্টের ব্যাচ ট্যাচ ছেড়ে নেওয়া হয়েছে, এবং সেটা রানীগঞ্জ থানায় গিয়ে ও রীতিমতো ভিডিও জবানবন্দি দিয়েছে। এবং এই যে রাস্তা ব্লকের কথা আপনি বলছেন, যে তুমি বলছো রাস্তা ব্লকেতে যখন আমি দেখলাম গাড়ি থেকে নেবে যে রানীগঞ্জের মানুষ, আমি বিজেপি সমর্থক বলছি না, তারা পুরো রানীগঞ্জের কর্নারটা রাস্তা ব্লক করেছে, প্রায় 10-15 হাজার লোক, সমস্ত কিন্তু ভিডিও রেকর্ড আছে। প্রথম যদি ভিডিও রেকর্ডটা দেখা হয়, আমি কিন্তু গাড়ির ওপর দাঁড়িয়ে সবাইকে অনুরোধ করছি যে 1 কিলোমিটারের ওপর লাইন হয়ে গেছে, প্লিজ রাস্তাটা খালি করো, রাস্তাটা খালি করো। তখন আমায় বলা হয় না, মানুষের এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা পেয়ে বসবে, করতে দাও কিছুক্ষণ। আমি চুপচাপ গাড়িতে বসে দিলাম। সত্যি রাজনীতির বিশেষ বুঝি না, এটা যে এত নিচু লেভেলে নামতে পারে কোনো ধারণা ছিল না। সেকেন্ড টাইম তারপরে কিন্তু আমার মনে হয় যে অনেক দূর অব্দি লাইন হয়ে যাচ্ছে, দুদিকে জ্যাম হয়ে যাচ্ছে, তখন আমি পার্সোনালি নামি এবং সবাইকে বুঝিয়ে সেই কি বক্তৃতা দিয়েছি সেটাও কিন্তু বলেছি, সেটাও রেকর্ড আছে, সবার কাছে আছে, বলে আমি রাস্তা খালি করাই। পুলিশ অফিসার আমাকে থ্যাংক ইউ জানায় এবং আমি ওদেরকে ডান দিকে ঘুরিয়ে রানীগঞ্জ থানার দিকে নিয়ে যাই। তারপরে যদিও এই রাজ্যে সিঙ্গুর আন্দোলন দিনের পর দিন রাজপথ বন্ধ করে হয়েছে, কিন্তু জিনিসটা ক্রিমিনাল অফেন্স, মানে আমি বলছি যে এটা আইনের ধারা আছে। কিন্তু অনেকে বলছেন যে তোমার আবার মন্দিরে যাওয়া উচিত পুজো দেওয়ার জন্য, তার কারণ তুমি বেঁচে গেছো। অস্ত্র আইনে মামলা হয়েছে, এখনো পর্যন্ত খুন বা ধর্ষণের অভিযোগ। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি মন্দিরে যাব কেন? আমার যদি কোনো অপরাধ হয় তবে তো আমার কোনো অপরাধ, আমি কালকে পুলিশ থানাতেও যাচ্ছি। আমাদের ক্যামেরা কি বলছে এই 12ই এপ্রিল ঠিক কি ঘটেছিল? আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা ঘিরে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে উঠেছে। কি ঘটেছিল সেদিন? 12ই এপ্রিল গত শনিবার রানীগঞ্জে প্রচারে বেরিয়েছিলেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। দুপুর 1টা নাগাদ নতুন এগারা অঞ্চলে প্রচার চালাচ্ছিলেন। সে সময় ঘটনাস্থলে ছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি কৌশিক গাঁতাই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রানীগঞ্জের নতুন এগারা এলাকায়। এখানে 12 তারিখ বেলা 1টার সময় প্রচারে আসেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ব্যান্ড পার্টি সহকারে প্রচার শুরু করেন তিনি। এই ঘটনার প্রতিবাদ জানায় তৃণমূল সমর্থকরা। প্রতিবাদ থেকে বচসা এবং পরে হামলা চালানো হয় বিজেপির কর্মী সমর্থকদের উপর। মারধর করা হয় বাবুলের গাড়ির চালক ও আরও একজনকে।
তাদেরকে বাঁচাতে এসে নিগৃহীত হন বাবুল সুপ্রিয় নিজেও। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ও তৃণমূল ব্লক সভাপতি সেনাপতি মণ্ডল তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন। আমি গাড়ি যদি না বাঁচাই তাহলে তো পড়ে যেত, আমি উত্তীর্ণ হবো না, সবাইকে মারছে, আমি যদি নেমে না মিথ্যে কথা বলবেন না, আর বয়স্ক লোকের মিথ্যে কথা বলবেন না, বয়স্ক লোকের মিথ্যে কথা বলবেন না। যদিও বাবুল সুপ্রিয়র ওপর হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা তার বিরুদ্ধেই অভিযোগে সরব হন তৃণমূলের ব্লক সভাপতি সেনাপতি মণ্ডল। তাঁর অভিযোগের ভিত্তিতেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। এবিপি আনন্দ। এর আগেও অভিযোগ ওঠে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মত্ত অবস্থায় প্রচারের। কমিশন অবশ্য ক্লিন চিট দিয়েছে বাবুল সুপ্রিয়কে। দেখুন, প্রথমবার ভোটের ময়দানে নেমে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় টের পাচ্ছেন রাজনীতির সুর বেসুর। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বুধবার অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির অভিযোগ পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বাবুলের বিরুদ্ধে চক্রান্ত করছে তৃণমূল। ইতিমধ্যেই তার বিরুদ্ধে মত্ত অবস্থায় প্রচারের অভিযোগও উঠেছিল, যদিও তাতে তাকে ক্লিন চিট দিয়েছে নির্বাচন কমিশন। 30শে মার্চ রানীগঞ্জে প্রচারে বেরোন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। 1 এপ্রিল সিটিজেন্স ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সঞ্জয় সিংহ আসানসোল দক্ষিণ থানায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মত্ত হয়ে প্রচারের অভিযোগ করেন। অভিযোগ উড়িয়ে দেন বাবুল সুপ্রিয়। দাবি করেন তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই ষড়যন্ত্র করা হচ্ছে। একজন প্রার্থীর ভাবমূর্তিকে কোনোভাবে রিলিজিয়াস একটা অ্যাঙ্গেলের সঙ্গে জুড়ে দিয়ে সেটাকে নষ্ট করার যে প্রবণতা বা যে প্রচেষ্টা, সেটা খুব নিকৃষ্টতম ভাষাতে সেটা নিন্দা করা উচিত, বা কিন্তু ওই ধরনের ভাষা আমি ইউজ করি না। গোটা ঘটনায় হস্তক্ষেপ করে তৃণমূল। আসানসোল পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তদন্ত দাবি করে আসানসোলের অতিরিক্ত জেলাশাসক তথা রিটার্নিং অফিসার অমিত দত্তকে চিঠি দেন। বিজেপি প্রার্থীর রক্ত পরীক্ষা করারও দাবি জানায় তৃণমূল। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে শুরু হয় পুলিশি তদন্ত। বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ক্লিন চিট দেয় পুলিশ প্রশাসন। কমিশন সূত্রে খবর, পুলিশি রিপোর্টে বলা হয় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মত্ত অবস্থায় প্রচারের যে অভিযোগ করা হয়েছে তার কোনো সত্যতা নেই। এতে স্বাভাবিকভাবেই চওড়া হয়েছে বিজেপির হাসি, কারণ প্রথম থেকেই তাদের দাবি তৃণমূল নিজেদের তরফে ওই অভিযোগ দায়ের না করলেও বাবুলের বিরুদ্ধে মত্ত অবস্থায় প্রচারের অভিযোগের পেছনে আসলে তাদেরই হাত রয়েছে। পুলিশের থেকে ক্লিন চিট পাওয়ার পর আসানসোল সিটিজেন্স ফোরাম এবং তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারিকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তার দাবি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, না হলে 2 কোটি টাকার মানহানি মামলা। ভিত্তিহীন অভিযোগ যে করা হচ্ছে সেটা কনফিডেন্ট ছিলাম বলেই তো আমি এনকোয়ারির রেজাল্টটা আসার আগেই তো অনেক আগেই বলে দিয়েছিলাম যে আমি 2 কোটি টাকার মানহানি কেস করতে চলেছি, এবং ওনার এগেনস্টে অফিসিয়াল কমপ্লেন করেছে তো বলেই দিয়েছিলাম, এবং 7 দিন ওনাকে টাইম দেওয়া হয়েছে। তার মধ্যে অ্যাপোলজি না চাইলে আইন যেভাবে সিভিল এবং ক্রিমিনাল কেস দুটোই ওনাদের এগেনস্টে দাখিল করা হবে সেটা পরিষ্কারভাবে আমার অ্যাডভোকেট মেনশন করে দিয়েছে। কিন্তু কমিশনের ক্লিন চিটের 48 ঘন্টা যেতে না যেতেই ফের বাবুলের বিরুদ্ধে অভিযোগ। এবার সরাসরি অভিযোগকারী তৃণমূল। এবিপি আনন্দ। আমি বাবুলের প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আবার আপনাদের জানিয়ে দেবো যে আবার 2004-এর পর রাজ্যে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক। 1 দশক পরে আবার সেই পদক্ষেপ কমিশনের তরফ থেকে। ঋতব্রতর কাছে আসবো, কি মনে হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি এবং কোথাও একটা রোল রিভার্সাল? 2004-এ আফজাল আমানুল্লাহ যখন এই রাজ্যে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মূল অভিযোগকারিণী ছিলেন, আজকে তিনি শাসক আর তোমরা বিরোধী। পরিস্থিতি এই মুহূর্তে পর্যবেক্ষক আনাকে কিভাবে দেখছো? সুষ্ঠু নির্বাচনের করতে সুবিধা হবে? আমরা বামপন্থীরা ধারাবাহিকভাবে, মানে এটা আজকের একটা প্রসেস নয় যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে আর আমরা আজকে থেকে দাবি জানাচ্ছি, এরকম তো নয়।
মানে ধারাবাহিকভাবেই নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার দাবি জানিয়ে এসেছিলাম, সেটা পঞ্চায়েত নির্বাচন রাজ্যে তো ঘটেছিল, তারপর থেকে সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে যে সিচুয়েশনগুলো রয়েছে স্টেটে, যে অ্যাসেম্বলি সেগমেন্ট ধরে 55টা বিধানসভা ক্ষেত্র রয়েছে পুরোপুরি সন্ত্রাস কবলিত, 104টে বিধানসভা ক্ষেত্র রয়েছে আংশিকভাবে সন্ত্রস্ত। এই অবস্থায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কমিশন যদি রোল প্লে না করেন, এটা রাজ্যে সম্ভব নয়। এবং এর আগে দেখা গেছে আমরা যে অভিযোগ জানিয়েছি, ধরুন আমরা তো ডকুমেন্টেড ওয়েতে অভিযোগ জানিয়েছি, মানে কি ঘটছে একটার পর একটা ঘটনা। ধরুন আমি জাস্ট আপনাকে উদাহরণ দিতে পারি, বর্ধমানের ক্ষেত্রে যখন আমরা এই যে ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে পুলিশ সুপার এবং ডিএমদের সরিয়ে দেওয়া হলো, এটা কেন আমরা বলছিলাম? আমরা বলছিলাম যে এরা যে পার্টিজান রোল প্লে করছেন, এই অ্যাডমিনিস্ট্রেশনকে যে ব্যবহার করা হচ্ছে পার্টিজান রোল প্লে করাতে, তা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে। বর্ধমানের যিনি পুলিশ সুপার ছিলেন, তৃণমূল বর্ধমানের পুরো ভোটে জিতেছে, ওয়েল অ্যান্ড গুড। জেতার পর এটা তো হতে পারে না, লোকে দেখছে, মিডিয়ায় দেখা গেছে যে মিছিল করে তৃণমূলের কর্মীরা বর্ধমানের পুলিশ সুপারকে গিয়ে মালা পরিয়ে দিচ্ছেন, তার নামে জয়ধ্বনি দিচ্ছেন। বর্ধমানে 10 তারিখ সেপ্টেম্বর মাসে আমাদের মিছিল আক্রান্ত হয়েছে, আমাদের নেতৃত্ব আক্রান্ত হয়েছে। যিনি মূল অভিযুক্ত তার নাম মোহাম্মদ সেলিম, দেখা গেল তারপরে মির্জা সাহেবের সঙ্গে সেই মোহাম্মদ সেলিম ঘুরছে। মানে এটা শুধু একটা বর্ধমানের এক্সাম্পল নয়, যে উত্তর 24 পরগনা, যেখানে কমিশনের ভূমিকা নিয়েও কয়েক সপ্তাহ আগে অভিযোগ ছিল তোমাদের দলে। এখন মানে এই নির্বাচন পর্যবেক্ষক আজ রাতে এই রাজ্যে চলে আসছেন, পরিস্থিতির উন্নতি হয়েছে? দেখুন এই যে প্রসেসটা কিরকম মজা হচ্ছে, এই যে আমরা যেদিন, আপনি মনে করে দেখুন, আমরা দিল্লিতে যেদিন বিমান বসুর নেতৃত্বে, সীতারাম ইয়েচুরির নেতৃত্বে আমরা কমিশনের কাছে গেছিলাম, সেদিনই রাজ্যের হাওড়াতে নির্বাচন কমিশনের কর্মীরা আক্রান্ত হয়েছেন। এবং পরে মানে এটার একটা সাংঘাতিক সংকেত যে তৃণমূলের, আমি একটু শেষ করে নিই, তৃণমূলের যিনি ওখানকার লিডার বিনোদানন্দ ব্যানার্জি, তিনি বলছেন অন রেকর্ড যে আমার কর্মী, মানে জিজ্ঞাসা করেছে সাংবাদিকরা যে সাংবাদিকরা মার খেলো কেন, বলছে বুঝতে পারেনি সাংবাদিক, ভেবেছিল ইলেকশন কমিশনের কর্মী। এবার এই যে মুখ্যমন্ত্রী মানে শুরু থেকে এই যে প্রসেসটা শুরু হয়েছে, উনি তো প্রশাসনিক প্রধান, দেখুন সব ঘটনাগুলো লিঙ্ক। এই যে দীনবন্ধু গায়েনের ঘটনাটা আমি তুলছিলাম, দীনবন্ধু গায়েনের ঘটনা আমি তার ডিপ ডিটেলসে যাব না, কিন্তু এই যে সঞ্জয় বানসাল সম্পর্কে মুখ্যমন্ত্রী বলছেন ও আমার বেস্ট ডিএম, এই যে বেস্ট সার্ভিস দিয়েছে, তার মানে বেস্ট সার্ভিস হচ্ছে যে যেখানে বিডিওই সন্ত্রস্ত হয়ে গেছেন, সেখানে বাকি যারা সাধারণ মানুষ, সেখানে মানে সিচুয়েশনটা তো ভয়াবহ। এবং যেভাবে ইলেকশন কমিশনকে আক্রমণ করা হচ্ছে, আপনি রোল রিভার্সালের কথা বলছিলেন 2004-এ, মানে এইবার যে এটা নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো প্রথম নিলেন, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর রিয়াকশন কি রাজ্যের মানুষ দেখেছেন, আমি সেগুলো রিপিট করতে চাই না। কিন্তু কোথাও কি জানেন তো, মানে যখন এই ডেকোরামের প্রশ্ন আসে, এগুলো করা যায় না, মানে সংবিধানই তো সর্বোচ্চ। 2004-এ তো উনি অভিযোগ করেছিলেন, ওনার অভিযোগের ভিত্তিতে গৌরব দত্ত, বিনয় চক্রবর্তী, বাসুদেব বাগ তাদের সরিয়ে দেওয়া হয়েছিল। বামপন্থীরা তো হিউ অ্যান্ড ক্রাই তোলেননি। কোয়েশ্চেন হচ্ছে যাদের পক্ষে সমর্থনের সুনামিতে বাকি সবাই ভেসে যাবে, 42 সময়ের অপেক্ষা, সেখানে দাঁড়িয়ে এই রেজিস্ট্যান্সটা কেন শুধু? এবং মজা হচ্ছে, আপনি সম্ভবত বীরভূমের মোহাম্মদ বাজার, সেখানে মদন মিত্র যে ভাষায় মন্ত্রী, তিনি এই ইলেকশন কমিশন সম্পর্কে মানে যে হুমকি দেওয়া হচ্ছে, এবং তারপর আরেকটা ঘটনা করছে, ইলেকশন কমিশনের মতো রোল প্লে করছেন। আমরা সেটাও তো অভিযোগ করেছি যে মুখ্য সচিব যে নির্দেশনামা জারি করছেন, তিনি পারেনি না এই নির্দেশনামা জারি করতে, কারণ ইলেকশন কিন্তু এখনো শুরু হয়নি, কালকে প্রথম ভোট হবে, প্রক্রিয়া শেষ হওয়ার কোনো ব্যাপারই নেই। এই যে যাদের রিমুভ করা হলো, মানে এরা রিমুভ করায় বিভিন্ন জায়গায়, ভারতী ঘোষ রিমুভ হওয়ায় আমাদের কর্মীরা ওখানে কিছুটা হাঁপ ছেড়ে বেঁচেছেন, কারণ অভিযোগ করতে গেলে এই মাওবাদী তকমা দিয়ে জেলে পুড়ে দেওয়া হচ্ছে, অন্যান্য বিরোধীরা তো। এবার তাতে হচ্ছে কি, এবার এই যাদের সম্পর্কে অভিযোগ, তাদের সম্পর্কে যে আগাম বলে দেওয়া হলো যে আমরা এদের এরপরে যেই ভোট মিটে যাবে সসম্মানে পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে, এটা সর্বোচ্চ ওই যে বেস্ট সার্ভিস। আমি ওই কথাটা আমি সুমন জাস্ট অন্য কিছু না, মানে এটা উনি বলেছেন তো মুখ্যমন্ত্রীর কথা, অন্য কেউ বলেননি। মুখ্যমন্ত্রী এই সময়কালে এই ঘটনা যখন হয়েছে, একদম কোট আনকোট সিএমওতে রাখবো, পুলিশ ডিরেক্টরেটে রাখবো, ওরা বেস্ট সার্ভিস দিয়েছে, কত কষ্ট করে খুঁজে খুঁজে এক একটা অফিসারকে বের করে দায়িত্ব দিয়েছি এক একটা জায়গায়। ভারতী ঘোষ একমাত্র মহিলা পুলিশ সুপার সরিয়ে দিল। আরে কি উনি করছেন কি? সমস্ত বিরোধীরা সন্ত্রস্ত, কিছু বলতে গেলে এই সংঘাত কি অনিবার্য ছিল? রাজ্য প্রশাসন মেনে নিতে পারতো না নির্বাচনের সময়টুকু? ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তখন সত্যি পশ্চিমবঙ্গে ভোট হতো কিনা এখানে বিজেপি এবং কংগ্রেস সবাই জানেন, কিন্তু কোনো একটা বিশেষ কারণে উনি বিরোধিতা থেকে
একটা জিনিসকে রদ করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে ইলেকশন কমিশন থেকে পর্যবেক্ষক দল আসছে, এটা অন্যায় কিছু নেই। পরিস্থিতি ভালো হলেও আসতে পারে, খারাপ হলেই যে আসবে এমনটা নয়। হুমকিটা বলতে মানে মমতা ব্যানার্জি এটা কি দুটো পার্ট, একটা যে জনসভা থেকে একটা ভাষণ, একটা প্রতিপক্ষ, কাল্পনিক প্রতিপক্ষ তৈরি করা, এটা খুব জরুরি। মানে আমি বলছি যে এই তৃণমূল স্তরে যখন এই বার্তাটা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বা শ্রদ্ধেয় দলনেত্রী এই ভাষায় বলছেন অতএব নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি তাদের মারা যায়, না সেটা ঠিক হচ্ছে না। জনপ্রতিনিধি হিসেবে মমতা ব্যানার্জি যখন একটা মঞ্চে বলছেন, সেটা একটা পার্টির মিটিং এ একটা অন্যরকমই। তার থেকে নির্বাচন কমিশনকে সেই অর্থে আপনারা যেভাবে বলছেন, খুব যে হুমকি ঠিক ওরকম নয়। খুব না হলেও হুমকিটা হবে কেন? হুমকি নয়, না আমার কথা হচ্ছে যে ইয়াংস্টারেরা লজিক চায়। লজিক সমান, হোয়াট ইজ দ্য লজিক? পুরো ব্যাপারটা একটা মেগালোমেনিয়াক এবং ইগোর লড়াইতে দাঁড়িয়েছে। সিপিএম 34 বছরে কি করেছিল, লেটস নট গো টু দ্য পাস্ট, দ্যাটস দ্য পাস্ট। মমতা ব্যানার্জি জিতে উনি এসছেন পশ্চিমবঙ্গে, কিন্তু বদলটা কি এই বদল পার্ট 1 পার্ট 2। আমি যদি তারকার চোখে বলে তোমার একটা প্রোগ্রাম হয়, আমি যদি আসানসোলে যেতাম না, আমি বলতাম যে 42টা আসনেই বিরোধীদের জয়যুক্ত করুন, বিকজ কমপ্লিট সন্ত্রাস হচ্ছে। আমি একদম মানে সিঙ্গার বাউল এসে বলছি, আমি তো রাজনীতিতে আসবো জানতাম না, বাট এখন আমার মাথায় রোগ চেপে গেছে। এই যে অভিযোগগুলো করা হচ্ছে, জিতেন্দ্র তেওয়ারি উনি নাকি অসুস্থ ছিলেন, ওনার বাড়িতে পটকা ফাটানো ছিল। আমি ক্যামেরায় দেখো, আমি বলছি যে আপনি বয়স্ক মানুষের মিথ্যা কথা বলবেন না। এতটা যে নির্লজ্জ হতে হয় পলিটিক্যাল নেতা হতে গেলে, এটা ভাবা যায় না। অস্ত্র তো ছেড়ে দিন, আমার যে বডিগার্ড সে আক্রান্ত হচ্ছে, তার সবকিছু, তার কাছে তো বন্দুক রয়েছে, সে তো ইচ্ছা করে চালাতে পারে। আমি কিন্তু সরকারি এবং ইলেকশন কমিশনের গাড়িতে ইট মারা হচ্ছে বলে তারা ভয় পেয়ে একদিকে দাঁড়িয়ে আছে। আমি ইলেকশন কমিশনের যে 3 জন বসে আছে তাদের একজনের মোবাইল থেকে ভিডিওকে ফোন করি, পার্থবাবু নামও বলে দিচ্ছি, এবং আমি বলি আপনি প্লিজ পুলিশ ফোর্স পাঠান, বিকজ এখানে যে মারামারিটা লেগেছে তাতে কিন্তু ল অ্যান্ড অর্ডার মেজর হয়ে যেতে পারে। এবং আমি ঘটনাস্থলে গিয়ে ওদেরকে ডিসপার্স করি, আমার বিজেপি ছেলেদেরকে আমি বলি চলে এসো। কারণ প্রথমত হচ্ছে দেখো সুমন, যে জায়গাটা আমি গেছিলাম ওটা খুব সেন্সিটিভ একটা এলাকা। ওখানে যদি আমার বিজেপির ছেলেরা মারতে দিত না, আই ক্যান অ্যাসিওর ইউ অ্যাটলিস্ট 4-5 জন লোক খুন হয়ে যেত। আই ক্যান অ্যাসিওর ইউ ইন্টেলিজেন্টলি আমি ওদেরকে নিজে হস্তক্ষেপ করে বেরিয়ে এসেছি। যদি ভিডিওর ফুটেজটা ভালো করে দেখা হয়, কোনো আগ্নেয়াস্ত্র তো কোনো চিহ্নই নেই, কোথাও কোনো চিহ্নই নেই, কোনো প্রমাণ নেই। এবং আমি ওনাকে বলার পরে এই যে ওর পেছন থেকে যে গালাগালি করা হচ্ছে আমাকে, তখনও তো মদ্যপের এগেনস্টে যে ভিত্তি নয় সেটা আসেনি। পেছন থেকে যেসব ছেলেগুলোকে ছেড়ে দিয়ে পুলিশ ছেড়ে দিয়ে দিল আর কি, ধরার পরও ছেড়ে দিল, সেই পুলিশ অফিসারদের এগেনস্টেও কমপ্লেন করা হয়েছে। তাদেরকে ছেড়ে দেওয়ার পরে এই ভদ্রলোক নাকি অসুস্থ ছিলেন এবং ওনার গাড়িতে বাড়ির সামনে পটকা ফাটানো হচ্ছিল বলে ওনার ছেলে দেখুন উনি কিভাবে পুরো ব্যাপারটাকে লিড করছেন আঙুল তুলে। এবং আমি কি ওনাকে বকার পরে আমি কিন্তু ওনাকে ইগনোর করে গাড়িতে বসে যাই, বিকজ আমি যদি ওই তর্কটা আরও বাড়াতাম তাহলে কিন্তু আমি কিন্তু বেরিয়ে যেতাম, আমার তো বডিগার্ড নেই, আমার বিজেপির ছেলেরা কিন্তু খুন হয়ে যেত। সমীর বাবু, এই মানে প্রার্থীদের সঙ্গে অস্ত্র আইনে মামলা দেওয়া এগুলো খুব দরকারি আপনার মনে হয়? কোথাও একটা গণতন্ত্রের প্রশ্ন চিহ্ন মানে বাবুল সুপ্রিয় একজন বিখ্যাত শিল্পী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর উনিও প্রশংসা করেছেন। আজকে উনি বিজেপির একজন প্রার্থী, স্বাভাবিক দলের পক্ষ বিপক্ষ পার্টির একটা সবসময় প্রচার, ওখানে কি ঘটেছে কলকাতা থেকে সত্যি বলা খুব মুশকিল, এটা বাবুলদা নিশ্চয়ই বলতে পারবেন, বলছেনও। এবং আমার মনে হয় বাবুলদার কাছে অস্ত্র ছিল এরকম ঠিক অভিযোগটা মনে হয় নয়, দলের কারো কাছে। প্রশ্নটা মিথ্যা মামলা না, ওকে তো ডেকেছে, অন্য কারোর কাছে অস্ত্র থাকলে এটা তো ব্যক্তিগতভাবে আমার একটা বিশাল দল আছে, সেই দলের কারোর কাছে অস্ত্র আছে, সেই জন্য আমাকে থানায় ডেকে পাঠাবে, এটা তো কোনো আইনে সিদ্ধ হয় না। পুলিশ কি করছিল? আমাকে ডেকে পাঠিয়েছে, আমাকে ডেকে পাঠিয়েছে মানে পুলিশ সন্দেহ করছে যে আমার কাছে অস্ত্র ছিল, তো বাবুলের কাছে কোথায় অস্ত্র ছিল না। এবং তথাকথিত প্রশ্ন উঠবে, তাহলে তৎক্ষণাৎ বাবুল বা যার কাছে অস্ত্র ছিল, পুলিশ তো সেখানে মজুদ, তাকে কেন গ্রেফতার করা হয়নি? কেন গ্রেফতার করা হলো না? এর আগে কেন ওদের নামে নালিশ করা হলো না? যখন বাবুল ওখান থেকে বেরোচ্ছে এবং সঙ্গে পুলিশ ছিল, তার তখনই কেন অস্ত্র ধরা হলো না বা তাদের নামে নালিশ করা হলো না? আমি এই এতে সুযোগে বাবুলকে আমি আসবো, আমার একটা বিরতির সময় হয়েছে, বিরতি যেতে যেতে দেখে নেবো যে তারকা প্রার্থীরা বিজেপির যারা এসেছেন, বাবুল সুপ্রিয় কিংবা বাপি লাহিড়ী, এই রাজনৈতিক ময়দানে তারা কি ক্রমশ আরো 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 প্রাসঙ্গিক হচ্ছেন, সেই জন্য আক্রমণ প্রশ্ন উঠছে। কিছুদিন আগে পর্যন্ত অনেক রাজনৈতিক নেতাই যে দলটি সম্পর্কে সামান্য সময়টুকু ব্যয় করার প্রয়োজন মনে করতেন না, এখন সেই দলটাই রাজ্যের বহু তাবড় নেতা নেত্রীর বক্তব্যের সিংহভাগ জুড়ে থাকছে। বিজেপি জাতীয় রাজনীতিতে তাদের দাপট দীর্ঘদিনের হলেও এ রাজ্যে বিজেপি এখনও অত্যন্ত দুর্বল।
এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। এতদিনেও একটা বিধায়ক নেই। বাজপেয়ী আমলে রাজ্য থেকে 2 জন সাংসদ হলেও পরে মোর্চার সমর্থনে দার্জিলিং পাওয়া ছাড়া আর তেমন কোনো নির্বাচনী সাফল্য নেই। কিন্তু এবারের নির্বাচনে একাধিক তারকাকে প্রার্থী করে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে বিজেপি। অনেকেই বলছেন কিছুটা হলেও যেন প্রাণ পেয়েছে তারা। প্রচারে লোক হচ্ছে, তারকাকে দেখতে না ভোটও মিলবে তার উত্তর 16ই মে মিললেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁর একের পর এক নির্বাচনী সভায় সিপিএমকে কার্যত পেছনের সারিতে ফেলে বিজেপিকে আক্রমণের কেন্দ্র করছেন, তাতে অনেক রাজনৈতিক পর্যবেক্ষকই অন্য রকমের গন্ধ পাচ্ছেন। নানা মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি মুখে মোদি হাওয়া অস্বীকার করলেও এ রাজ্যে সেই হাওয়ার প্রভাবে বিজেপির বড়সড় ভোট কাটার কিংবা আসন জেতার আশঙ্কা করছেন তৃণমূল নেত্রী? বিজেপি ভোট কাটলে সেক্ষেত্রে তৃণমূলের ক্ষতি হয়ে যেতে পারে বলেই কি মনে করছেন তিনি? তাই কি কিছুদিন আগে পর্যন্ত যারা বিজেপিকে শিশু বলতেন, আজ তারাই শিশুর বড় হয়ে ওঠার ভয় পাচ্ছেন? আসানসোলে বাবুল সুপ্রিয় কিংবা শ্রীরামপুরে বাপি লাহিড়ির প্রচারে লোক হচ্ছে। আসানসোলে মিঠুন চক্রবর্তীকে প্রচারে নিয়ে যেতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসানসোলের হিন্দিভাষীদের মন পেতে বাংলার পাশাপাশি হিন্দিতেও বক্তৃতা দিতে দেখা যাচ্ছে তাকে। তাহলে কি বিহার কিংবা ঝাড়খণ্ডের মোদি হাওয়া আসানসোলে ঢুকেও সব হিসেব নিকেশ উল্টে দিতে পারে, এমনই আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মত্ত অবস্থায় প্রচারের অভিযোগ, কখনো আবার অস্ত্র আইনে মামলা রুজু কি বিজেপি হাওয়ার আশঙ্কারই প্রতিফলন? প্রশ্ন রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। আসানসোলে কি দেখলাম আমরা? অভিযোগ ওঠা মাত্র ব্যবস্থা, যদিও মূল অভিযোগ তারও আগে উঠেছে। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, কিন্তু অনুব্রতর ক্ষেত্রে 8 মাস হয়ে গেছে। ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, জিজ্ঞাসাবাদ জেরার জন্য একবারও থানায় ডাকা হয়নি অনুব্রত মণ্ডলকে। দেখুন, শাসকের হয়ে প্রশাসনের একাংশের কাজ করার অভিযোগ এ রাজ্যে দীর্ঘদিনের। অভিযুক্ত শাসক দলের হলে এক পদক্ষেপ আর বিরোধী হলে অন্যরকম, এরকম উদাহরণও ভুরি ভুরি রয়েছে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে পুলিশের তড়িঘড়ি অস্ত্র আইনে মামলা রুজুর ঘটনা ফের একবার প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উস্কে দিয়েছে। কারণ পুলিশ সক্রিয় হয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা রুজু করে সঙ্গে সঙ্গে তাকে ডেকে পাঠালেও পারুই কাণ্ডের প্রায় 8 মাস কেটে যাওয়ার পরও কিন্তু ডাকা হয়নি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। বীরভূমের পুলিশ সুপারের কাছে মৃতের পুত্রবধূ ডাকযোগে লিখিত অভিযোগ পাঠালেও অনুব্রতকে গ্রেফতার তো দূরের কথা, তাকে জিজ্ঞাসাবাদের সাহসটুকু দেখায় না পুলিশ। পারুই মামলায় বারবার হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে পড়তে হয় সিটকে, কিন্তু তারপরও তাদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ব্যঙ্গচিত্র ফরওয়ার্ড করায় পুলিশ বিন্দুমাত্র সময় নষ্ট না করে অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করলেও নির্বাচন কমিশনের প্রতিনিধির ওপর চড়াও হওয়ার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্রর জামাইকে গ্রেফতার করতে তাদের অনেক সময় লেগে যায়। নির্বাচন কমিশনের কর্মীর গায়ে প্রথম হাত তোলেন তিনি, আর তাঁকে ধরতেই লেগে যায় সব থেকে বেশি সময়। নির্বাচন কমিশন এ বিষয়ে ডিজির কাছে রিপোর্ট তলব করে, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পর নড়ে চড়ে বসে পুলিশ। ফলে সব মিলিয়ে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে, শাসক ও বিরোধীদের ক্ষেত্রে কি প্রশাসনের দু রকমের নিয়ম? এবিপি আনন্দ। উদয়নদা, অর্থাৎ প্রশ্নটা একটা জায়গায়, সেটা হচ্ছে প্রশাসন এমনকি নির্বাচনের সময়ও পক্ষপাত দুষ্ট হয়ে পড়ছে নাকি হচ্ছে না? আর যদি তাই হয়ে থাকে, সেই অভিযোগের ভিত্তিতেই কি এই বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের এ রাজ্যে আজকে রাতেই তিনি আসছেন, চলে আসা? না, বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক আপনারাও দেখাচ্ছেন 2004 সালে এসেছিলেন আফজাল আমানুল্লাহ, কিন্তু আমি এগুলোকে খুব একটা গুরুত্ব দিই না। তার কারণ হচ্ছে এই স্ট্রাকচারগুলোর ওপর ইনস্টিটিউশনগুলো তারা তাদের মতো ফাংশন করবে। 2004 সালে বিরোধী নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে আফজাল আমানুল্লাহ এসেছিলেন, কিন্তু ফলাফলে বিরোধী নেত্রীর কিন্তু বিশেষ সুবিধা হয়নি। তার কারণ সেইবারেই বামফ্রন্ট সবচেয়ে বেশি ইস্যুটা তো কারোর সুবিধা করে দেয়া বা অসুবিধা করে দেয়া নয়, তা নয়। আমার বক্তব্য হচ্ছে আফজাল আমানুল্লাহ আসাতে নির্বাচনটা যদি অত্যন্ত ভালো হয়ে থাকে, হ্যাঁ, তাহলে একটা কেন্দ্রে একজন প্রার্থী সেই বছরই 5 লক্ষর অধিক মার্জিনে জিতেছিলেন, আমরা সেটাও জানি। কাজে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক আসা মানেই কিন্তু নির্বাচনটা যে খুব মানে স্ট্রাকচারালি এবং ফাংশনালি খুব ভালোভাবে হচ্ছে এরকম মনে করার কোনো কারণ নেই। এখানে আমার আরেকটু সংযোজন থাকবে, সেটা হচ্ছে এই যে 42টা কেন্দ্রে পুলিশ অবজারভার
পুলিশের ভূমিকার উপর নজর রাখবে, কোনো রাখবে, নজর রাখবে। আমি তো বলছি যত স্ট্রাকচারালি যত স্ট্রেংথেন্ড হবে নির্বাচন, 52 সালের নির্বাচন থেকে আজ 2014 নির্বাচন, টিএন সেশনকে পেরিয়ে এসে যেটা তথাগততা বলছিলেন এপিক কার্ডের ইন্ট্রোডাকশন, এবং টিএন সেশন থেকে একটা ওয়াটারশেড ওই সময় নির্বাচন কমিশনের ইনস্টিটিউশনালি ক্রমশ সেটা স্ট্রেংথেন্ড হচ্ছে। কিন্তু আসল কথাটা হচ্ছে জনগণ কি করবে, মানুষের উপর সেন্ট্রাল ফোর্সও দ্বিগুণ হলো, সেটা 2009 এর তুলনায় যত হোক, প্রায় 450 কোম্পানি, তাতে কোনো কিছু এসে যায় না। কিন্তু মানুষের রায়টা হচ্ছে শেষ কথা, মানুষ কি করবে। এবং রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো আজকে যদি ইলেকশন কমিশনের উপর নির্ভর করে ভোটে জিততে চায় তাহলে কিন্তু তারা ভুল করবে, কারণ তাদেরকে নির্ভরশীলতা রাখতে হবে মানুষের উপর, হ্যাঁ, সাধারণ জনগণের। তাহলে রেফারির উপর আক্রমণ কেন? তাহলে ইলেকশন কমিশনকে পার্টি করা হচ্ছে কেন? তার রেফারির উপর আক্রমণ করে বিশেষ নির্বাচন পর্যবেক্ষককে ডেকে আনা হয়েছে, কিন্তু রেফারির ওপর আক্রমণটা শুধু এই কারণেই পুরো বিতর্কটাকে ওইদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আসলে আমরা পঞ্চায়েত নির্বাচনের সময়ও যেটা করেছি, সাংবিধানিক চুলচেরা বিশ্লেষণ করে গেছি, কিন্তু আসল যে মানুষের জ্বলন্ত সমস্যাগুলো পশ্চিমবঙ্গের মানুষের, সেই দিক থেকে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। আজকেও ঠিক সেম জিনিস হচ্ছে, দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জনগণের যে সমস্যাগুলো সেগুলো রাজনৈতিক দলগুলো আলোচনা না করে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অমুক তুসুক ইত্যাদি বলছে। আর বাবুল সুপ্রিয়কে আমি একটা বলছি, আপনি খুব খ্যাতনামা শিল্পী, কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, এই গানটা হয়তো আপনি গাননি, হ্যাঁ, কিন্তু এটা অন্য কেউ গেয়েছেন। আপনি রাজনীতিতে নতুন এসেছেন, রাজনীতিতে এসে কুচনা কাহো বলতে পারবেন না, হ্যাঁ বলবেন। আমি বলছি না তো, আমি বলছি কুছ তো লোক কহেंगे, আমি বলছি এটা কত কি যে সয়ে যেতে হয় রং বদল করে। আমি বলছি এটা ইটস আ ডিফারেন্ট সেন্স অফ হিউমার তো নেই কারোর, না থাকতে পারে। কিন্তু আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে, বলছি না, আপনাকে যেটা বলছি, আপনাকে কিন্তু এবার ফেস করতে হবে হোয়াট ইজ হোয়াট। হ্যাঁ, আপনাকে মদ্যপ বলা হবে, আপনাকে আপনি অস্ত্র রেখেছেন বলা হবে, আপনাকে নানাভাবে আক্রমণ করা হবে। তার ফলে কিন্তু একদিকে যেমন আপনার 5টা ভোট বাড়বে, আপনি পলিটিক্যালিও ম্যাচিওর হবেন। আপনার কিন্তু মাঠে নেবে রাজনীতির যে অভিজ্ঞতা, যেটা তারকা প্রার্থীদের যে অসুবিধাটা হচ্ছে এখন, আমি মাঠে নেবেই করছি, বাইক চালিয়ে করছি, করছেন তো এখন, একা বাইক নিয়ে, আবার বাইক বাহিনী না তো। কিন্তু আপনি এখন কিন্তু বলতে পারবেন না যে এটা বলো না ওটা বলো, আমি বলিনি, আমার যেটা আপনাকে বলবে। কিন্তু আপনি আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে, আপনি যে যারা যা বলছে সেগুলোকে আপনি আইনত অবশ্যই মোকাবিলা করবেন। আমি আইনত করছি, এবং সকালে আমি বলেছি এটা, আপনি শুনুন, আপনি দেখবেন এখানে আমি বলেছি যে রাগ একটা খুব ইম্পর্টেন্ট ইমোশন, ওই ইমোশনটা আমি এক্ষেত্রে ইউজই করবো না। বিশেষ করুন আমার এই অভিযোগগুলো শুনে না, আই অ্যাম ভেরি ইমপ্রেসড উইথ মাইসেলফ, আমার কিন্তু হাসি পাচ্ছে, এবং আমি খুব সুন্দরভাবে কালকে যাব, 400-500 ছেলে নিয়েও যাব না, সুন্দর করে যাব, আইসির সঙ্গে কথা বলবো। এবং আরেকটা জিনিসও বলে দিই, যে পুলিশ থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে সমস্ত পুলিশের কর্মীরা তৃণমূল কর্মীদেরকে যারা গন্ডগোল করছিল তাদের ধরার পরে ছেড়ে দিয়েছে, তাদের নামগুলো প্লিজ এফআইআর থেকে বাদ দিন, নলে ইয়াং ছেলেদের চাকরি চলে যাবে। এইটা শোনা মাত্র আমি গাড়ি থেকে নামি, সোজা যাই এবং এফআইআর থেকে ওটা আমি বলি ঠিক আছে, নো প্রবলেম, প্রশাসন এমনিতেই এত রকম ঝামেলার মধ্যে রয়েছে, নানা রকম, খালি নির্বাচন সামলাচ্ছে পুলিশ এটা তো নয়, চুরি রাহাজানি বাকি যেগুলো হচ্ছে সেটাও তাদের সামলাতে হচ্ছে সবসময়। এটা তো একটা ট্র্যাডিশন চলছে মীরা নায়ারের সময় থেকে। এটা কি করা যায়? এটা অনৈতিক কাজ নয় চাকরির জন্য বাদ দেওয়া? না, এটা করা যায় কি না যায় পুলিশ তো নিজেই বলছে, আমি নাম বলে দিতে পারি সব, কিন্তু সেগুলো আমি বলবো না, বিকজ তারপরে কি হলো? তারপরে আমি গিয়ে আমি ওই 3জন পুলিশ অফিসারকে ডেকে বললাম যে তোমরা আমার যে দেহরক্ষী তার ব্যাজ টুপি সব ছিঁড়ে নেওয়া হলো সবকিছু। এই যে সেনাপতি মণ্ডল হাত তুলে বলছেন উনি নাকি এত অসুস্থ ছিলেন যে ওনার বাড়ির সামনে পটকা ছিলই না, ওই জন্য আমি তুই একটু ঘুরিয়ে দেখো, আমি বলছি যে আপনি এত বয়স্ক লোক হয়ে আপনি মিথ্যে কথা বলছেন কেন? তথাকথা বললেন ভাই আপনি যেটা বলছেন যেগুলো মেনে নিতে হবে, কিন্তু কথা হচ্ছে মানে পলিটিশিয়ান হতে গেলে অবধারিত, তাই তো আমি বলছি যে অনিবার্য। আমি যেটা বলছি যে রাজনীতিতে এটা হয়, এটা আপনাকে ফেস করতে হবে। এখানে কখনো পেয়ার হয় বললে কেউ পেয়ার বলছি না, কিন্তু শুনুন এখানে একটা জিনিসকে লাস্ট বলেনি, জিতেন্দ্র তিওয়ারি গতকাল বলেছেন যে বাবুল সুপ্রিয় গ্রামেগঞ্জে গিয়ে মহিলাদের কখনো পেয়ারায় বলছেন। আচ্ছা, ওটা একটা কনজারভেটিভ জায়গা, কিন্তু ক্যামেরা রয়েছে তো, মহিলা আমাকে কোনো বাড়ি বাড়ি যেতে হচ্ছে না, যেখানেই যাচ্ছি পাড়ার মহিলারা নানা রকম জিনিস নিয়ে, মিষ্টি নিয়ে, জল নিয়ে তারা ওয়েট করছে। আমি এটাও কিন্তু একবারও জ্যোতিষ হয়ে বলছি না যে আমি জিতবো, যেটা দোলাপদি থেকে আরম্ভ করে উনি বলেই যাচ্ছেন মমতা ব্যানার্জির উপরে 42টা ভোট আমরা পাবো, জ্যোতিষ হওয়ার কোনো দরকার নেই, 7 তারিখ অব্দি ওয়েট করুন। উনি কিন্তু কহনা পেয়ারা এটা তো 2000 সাল থেকে বলছি, জিতেন্দ্র 2014 শুনলেন, 14 বছর পেছিয়ে উনি। আরো ম্যাচিওর হতে হবে, এইগুলো অনিবার্য আক্রমণ না, অনিবার্য আক্রমণ তো নয়, অনিবার্য আক্রমণ পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে এই ট্র্যাডিশনটা বামফ্রন্টের আমল থেকে তৈরি হয়েছিল যে পুলিশ
এর স্বার্থে কাজ করবে, পুলিশ শাসক দলের স্বার্থে কাজ করবে। শাসক দলের জন্য একরকম নিয়ম হবে, বিরোধী দলের জন্য একরকম নিয়ম হবে। আগে তপন শুকুর এবং আজকে আরাবুল অনুব্রতর জন্য আলাদা আলাদা নিয়ম হবে, আর তাদের নামে যারা নালিশ করতে যাচ্ছে এরকম নিয়ম হবে। তাহলে পরিবর্তনটা কি হলো? আপনি যে এই জেলে গেলেন, তারপর যখন বেরোলেন, তখন কি আরো পরিণত তথাগত রায়কে দেখতে পাচ্ছেন? না, আমার সামনে বসে আছে। না, একদিন জেলে গিয়ে কারণ খুব একটা পরিবর্তন হয় না, আর তখন আমার অনেক দিন জীবন দেখা হয়ে গেছে। আমি একটা অন্য একটু লাইটার ভেনে একটা কথা বলি। এই যে গানের কথা হচ্ছিল না, আমার একটা প্রচুর পুরনো গানের কথা মনে পড়ে গেল। এই যে পুলিশের আচরণ দেখে, এই বাবুল সুপ্রিয়র অস্ত্র আইনে মামলার কথা শুনে, যে তখন এদের বেশিরভাগেরই জন্ম হয়নি। একটা সিনেমা ছিল একদিন রাত্রে বলে, তাতে একটা গান ছিল, ফলম ফলে ফলাক কি যে হলো, ধড়ফড় করে যদু মারা গেল, তাই শুনে মধুর বউ বিধবা হলো, এও সত্যি। আজকে তাই দেখা যাচ্ছে যে একজন এখানে এসে নালিশ করছেন, মানে মারামারি করছেন, নালিশ করছেন, নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছেন, সেখানে কোনো অস্ত্র টস্ত্র দেখা যাচ্ছে না, সঙ্গে পুলিশ আছে, তারা কোনো অস্ত্র ধরছে না, কিন্তু সঙ্গে সঙ্গে তার নামে অস্ত্র আইনে নালিশ হয়ে গেল। আমি বাবুলকে আমাদের পার্টির ছেলে হিসেবে এবং রাজনীতিতে নবাগত হিসেবে কতগুলো পরামর্শ দেবো। খুব সাবধানে থাকবেন এবং ঘরদোর খুব টাইট করে বন্ধ করে রাখবেন, কারণ এরপরে এই কেসটা তো দাঁড়াবে না, এরপরে আপনার ঘরে গাঁজা ঢুকিয়ে দেবে এই তৃণমূল বা তার বসংবদ পুলিশরা, আপনার ঘরে গাঁজা ঢুকিয়ে দেবে। এবং গাঁজা ঢুকিয়ে NDPS বলে একটা কেস আছে আর কি, নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট বলে, তাতে ধরা পড়লে সঙ্গে সঙ্গে 6 মাস জামিন ছাড়াই জেল, হ্যাঁ, এইরকম ব্যবস্থা করবে। অতএব গাঁজা সম্বন্ধে খুব সাবধান। তোমার পরিবার একটা কথা খালি বলেনি, ওর পরিবার এখানে থাকে না, তা নাহলে আমার মনে হয় ওরা বধূ নির্যাতনের মামলাও দিয়ে দিই। একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে তথাগতদা বারবারই পশ্চিমবঙ্গের একটা স্পেসিফিক কেস বলেন, অনেকেই বলছেন, কিন্তু আজকেই আমরা কাগজে পড়েছি বিজেপিও এই পথে পিছিয়ে নেই। কারণ বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী গতকালকে প্রিয়াঙ্কা গান্ধী মদ্যপ এবং তিনি সিগারেট খান ইত্যাদি কথা বলে চরম ব্যক্তিগত আক্রমণ করেছেন, যেটা রাজনীতিতে এর আগে কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর বিয়ের ব্যাপারে এই জিনিসটা এবং আরম্ভ করেছিল ওরা, আরম্ভ করেছিল কংগ্রেস। সুব্রমণ্য নরেন্দ্র মোদীর বিয়ের ব্যাপারে আপনি একজন মহিলাকে কেন বলা যাবে না, মদ্যপান কি মহিলা নয়, সিগারেট কবে ছাড়বে, এটা বলতে পারেন? এটা কোনো সৌজন্য নয়। প্রথম কথা অন্যায় নয়, না না, ড্রিঙ্ক করা, আমি ড্রিঙ্ক করি না বলে ড্রিঙ্ক করা কি খারাপ নাকি? না না, সেটা বলার কি আছে? কিন্তু কথা হচ্ছে ড্রিঙ্ক করা হচ্ছে, আমি সুব্রমণ্যম কথা যাচ্ছি, বিজেপি সর্বভারতীয় নেতা, তিনি একজন মহিলা সম্পর্কে কংগ্রেসের সর্বভারতীয় নেতা হিসেবে মন্দিরে গেছেন, এটাতে তো নরেন্দ্র বিয়ে সম্বন্ধে সমস্ত কথা বলছিল। তার আগে তো বিজেপি কখনো বলেনি। সর্বভারতীয় নেতা নরেন্দ্র মোদী মামলার ক্ষেত্রে এই রাজ্যে গত কয়েক মাসে একাধিক উদাহরণ এসছে, অভিযোগ উঠেছে এই মামলাগুলো নাকি রাজনৈতিক স্বার্থে তৈরি করা হয়েছে। দেখুন, আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করে তৃণমূলের বিরুদ্ধে কোমর বেঁধে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, এরকম ঘটনা নতুন নয়, আগেও বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে ফাঁসানোর চক্রান্ত করেছে তৃণমূল। 9 এপ্রিল 2014 মুর্শিদাবাদের জলঙ্গিতে কুপিয়ে ও গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী বাদল শেখকে। সেদিনই 28 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযুক্তদের তালিকার একদম শেষে 28 নম্বরে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নাম ছিল। বুধবার বহরমপুর জেলা আদালতে আগাম জামিন পেয়েছেন তিনি। ভোটের মুখে রাজনৈতিক ষড়যন্ত্র করেই এই মামলা দায়ের করা হয়েছে বলে দাবি অধীর চৌধুরীর। এমনকি খোদ তৃণমূলেরই হুমায়ুন কবিরও এই মামলায় অধীর চৌধুরীর নাম ঢোকানো নিয়ে প্রশ্ন তুলেছেন। 15 মে 2011 বহরমপুরে খুন হন তৃণমূল কর্মী কামাল শেখ। ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হলো, তাদের মধ্যে 4 জন জামিন পেয়ে যান। চার্জশিটে অধীর চৌধুরীকে অভিযুক্ত করা হয়। এই মামলাতে অন্তর্বর্তী আগাম জামিন পান অধীর। এক্ষেত্রেও সেই রাজনৈতিক ষড়যন্ত্রেরই অভিযোগ উঠেছিল। 28 জুন 2013 প্রাক্তন সিপিএম নেতা রেজ্জাক মোল্লার বিরুদ্ধে আবার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। বর্ষিয়ান এই বিধায়ক তখনও সিপিএম থেকে বহিষ্কৃত হননি। গত বছর জুন মাসে রেজ্জাক মোল্লা দাবি করেন বারুইপুরে তিনি একটি ক্লাবের বস্ত্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন। পরের দিন সিপিএম তৃণমূলের গন্ডগোল হয়, আর তারপরই তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়।
27 জুন 2013। গত বছর পঞ্চায়েত ভোটের সময় মামলা হয় সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর বিরুদ্ধেও। গত বছর বারুইপুরে এক তৃণমূল কর্মী খুন হন। এই খুনের ঘটনায় সিপিএম এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে তৃণমূল। এরপর মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার সিপিএম জেলা সম্পাদক সুজন চক্রবর্তীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ। একইভাবে বিজেপি নেতা তথাগত রায়কেও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এই তালিকায় নতুন নাম আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। এবিপি আনন্দ। সারদার শুনানি আজ শেষ হয়ে গেল সুপ্রিম কোর্টে। মাননীয় বিচারপতি রীতিমতো তীব্র ভাষায় আজ কেন্দ্রীয় সংস্থাগুলিকে দাঁড় করিয়ে প্রায় তাদের বললেন, আপনারা কি এতদিন ঘুমোচ্ছিলেন? দেখুন। পশ্চিমবঙ্গে সারদা কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলার শুনানি শেষ হল। আদালতের নির্দেশ মতো সারদা কাণ্ডে তদন্তে অগ্রগতি সম্পর্কে এদিন একটি রিপোর্ট জমা দেয় রাজ্য সরকার। রিপোর্ট দেখে বিচারপতিরা প্রশ্ন করেন, পশ্চিমবঙ্গে এত বড় আর্থিক কেলেঙ্কারি ঘটে গেল, কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থাগুলি কি চোখ বুজেছিল? সেবির আইনজীবী তখন বলেন, লগ্নি সংস্থা সংক্রান্ত বিষয়গুলি আমাদের অধীনে নয়, অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই উত্তর বিচারপতিদের সন্তুষ্ট করতে পারেনি। তারা তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করেন, এত বড় কেলেঙ্কারির পরও আপনি এই কথা বলছেন কি করে? আপনাদের আরও তৎপর হওয়া উচিত ছিল। যে ব্যক্তি মানুষের থেকে টাকা সংগ্রহ করেছেন, আপনার দায়িত্ব তো ততটাই। সেবির কাজ এ ধরনের সংস্থাকে নিয়ন্ত্রণ করা, কিন্তু তারা তা করেনি। রেজিস্ট্রার অফ কোম্পানিরই বা ভূমিকা কি? বিচারপতিরা প্রশ্ন করেন, কেন্দ্রীয় সংস্থার কর্তাদের টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ যখন উঠছে, তখন সেই কর্তাদের জেরা করা হয়েছে কি? রাজ্য সরকারের আইনজীবী তখন বলেন, কয়েকজনের বক্তব্য নেওয়া হয়েছে, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। বিচারপতিরা তখন মন্তব্য করেন, এগুলোই তো তদন্তের দিক হওয়া উচিত। বিচারপতিরা এরপর আরবিআই এর আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাজ এ ধরনের সংস্থার ওপর থেকে পর্দা তোলা, কিন্তু আপনারা তা করেননি। এরপরে মামলাকারীদের আইনজীবীরা ফের একবার সিবিআই তদন্তের দাবি করেন, কিন্তু সেই দাবির বিরোধিতা করে রাজ্য সরকারের আইনজীবী বলেন, মায়াবতী, মুলায়ম, লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে সিবিআই তাদের অবস্থান বদলেছে। আর এক্ষেত্রে তো হাইকোর্টের নজরদারিতে তদন্ত হচ্ছে, আদালতের রিপোর্টও জমা দেওয়া হচ্ছে। কোনো রাজনৈতিক ব্যক্তিকে আড়ালো করা হচ্ছে না, তদন্ত শেষ পর্যায়ে। রাজ্য সরকারকে কয়েকদিন সময় দিন। কিন্তু বিচারপতিরা স্পষ্ট বলেন, আমরা এই মামলা আর পিছবো না, আজই শুনানি শেষ হবে। কুণাল ঘোষের আইনজীবীকেও বিচারপতিরা প্রশ্ন করেন, সারদার মিডিয়া শাখায় যোগদানের আগে কুণাল ঘোষ কোন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন? সেখানে তার বেতন কত ছিল? কুণাল ঘোষের আইনজীবী উত্তর দেন, মাসিক 1 লক্ষ টাকার বেতনে তিনি একটি সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। বিচারপতি তখন প্রশ্ন করেন, 1 লক্ষ থেকে একেবারে 15 লক্ষ? বিরতির পর দুপুর 2টায় ফের শুনানি শুরু হয়। রাজ্য সরকারের আইনজীবী তখন বিচারপতিদের বলেন, সংবাদ মাধ্যমে এই মামলা নিয়ে নানা খবর করতে শুরু করে দিয়েছে, এটা ঠিক নয়। কিন্তু বিচারপতিরা সাফ জানিয়ে দেন, আদালতের খবর করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে আমরা বাধা দিই না। আমাদের বিশ্বাস, সংবাদ মাধ্যম দায়িত্বশীল। এরপর মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য সারদা কাণ্ডে সিবিআইয়ের পক্ষে সওয়াল করেন। সুপ্রিম কোর্ট বারবার জিজ্ঞাসা করেছেন রাজ্য সরকারের কৌঁসুলিদের যে সিবিআই দিলে তাদের আপত্তির কারণ কি। তারা আপত্তির কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেননি। একটা কথাই বলেছেন যে তাহলে রাজ্য পুলিশের প্রতি মানুষের আস্থা কমে যাবে। আমরা পশ্চিমবঙ্গ থেকে মামলা করছি, সিবিআই হোক। এখন দেখা যাক আদালত কি রায় দেন। এই সময় রাজ্য সরকার একবার ভোটের প্রসঙ্গ তুলতে বিচারপতিরা বলেন, রাজনৈতিক কারণ নয়, মানুষের আস্থা ফেরাতে তদন্ত করা উচিত। এরপর বিচারপতিরা বলেন, ওড়িশাতেও লগ্নি সংস্থা কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলা হয়েছে। সেই মামলায় 43টি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, যার মধ্যে সারদাও রয়েছে। 23 তারিখ সেই মামলায় ওড়িশা সরকারের বক্তব্য পেশ করার কথা। সেই বক্তব্য শুনে তারপর পশ্চিমবঙ্গের সারদা মামলায় রায় দেবে আদালত। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। সমীরবাবু, একটা কথা বলুন, সেটা হচ্ছে সিবিআই তদন্তে আপত্তি, সারদার মামলা কোর্ট প্রসিডিং কি হচ্ছে সেটা সংবাদ মাধ্যম দেখাবে, তাতে আপত্তি। রাজ্য সরকার কি সত্যি সত্যি এই প্রশ্ন উঠছে যে সারদা মামলাকে ধামাচাপা দিতে চাইছে? না, একেবারেই নয়। সারদার মামলাটাও অ্যাকচুয়ালি এই সরকার আসার আগে এই সমস্যাটা তৈরি ছিল। এই সরকার আসার পর সারদা নিয়ে মমতা ব্যানার্জি রাজধর্ম পালন করেছে। মমতা ব্যানার্জি তা নয়, মমতা ব্যানার্জি রাজধর্ম পালন করেছে। কেন? কারণ তিনি পরিস্থিতি বুঝে যথারীতি কুণাল ঘোষ অ্যারেস্ট হয়েছে। আজকে কুণাল ঘোষ অ্যারেস্ট হওয়ার আগে রাজধর্ম পালন করুন, সিপিএম আমলে তো সবাই ধরা পড়ুক। না না, সেটা তো উচ্চ আদালতে গেছে, একটা জিনিস জানানো হয়েছে। তার রায় কি শুনলেন? কি শুনলেন? যেটা হচ্ছে যে মূল কথাটা হচ্ছে যে 2,500 কোটি টাকা লোকের লোপাট হয়ে গেছে। 2,500 কোটি টাকা। শুনুন শুনুন, শুনে নিন। 2,500 কোটি টাকা, তার মধ্যে 1,86,00,000 টাকার হিসেব আছে। ছবিটা সুদীপ্ত সেন দিচ্ছে। শুনুন না, শুনুন না, শুনুন না।
ছবিটা আপনি দেখেছেন তো, যাই হোক আমরা ছবি বুঝি না, ওটার ভ্যালু হয়তো ওরকমই 1,86,00,000 টাকায় কিনেছেন। 2,500 কোটির মধ্যে 1,86,00,000 টাকার হিসেব আছে, বাকি টাকার হিসেব নেই। আর এই এত ভয় কেন, এটাই তো প্রশ্ন। সিবিআই হোক না, এই ভয় না প্রবলেম হচ্ছে এই যে কুণাল চোর, এই বিভিন্ন লোকের নাম করে যারা তাহলে একজন শ্রীহরে রয়েছেন, সিবিআই হোক না, সিবিআই হলে। আর আমি এই প্রসঙ্গে তখন বলা হলো না, আপনারাই মানে প্রশংসা করেছেন, কথাটা শুনুন না, প্রশংসা করেছেন, আজকে তো সে জেলে গেছে, সিবিআই তদন্ত ব্যানার্জি রাজধর্ম পালন করেছে, সিবিআই তদন্ত, ওই যে আপনাকে বলছি 2,500 কোটি টাকার মধ্যে 1,86,00,000 হিসেব আছে, বাকি কোনো হিসেব নেই। এবং সিবিআই তদন্ত হলে পুরো থরহরি কম্প যেটা চলছে, এবং বারবার আজকেও তো শোনা গেল যে সরকারি আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবী ডেফার করবার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কারণ যদি নির্বাচনের আগে, যদিও 23 তারিখ এটা এখন হয়ে গেছে উচ্চ হাইকোর্টের রায়। আর আমি অন্য প্রসঙ্গে বাবুলকে একটা কথা তখন আমার বলা হয়নি, যে আমি বাবুলের গানের অনুগামী, বাবুলের স্লোগানের নই, মানে বিজেপির স্লোগানের নই। প্রশ্নটা হচ্ছে এই যে পুলিশ ওখানে তো ছিল, এবং পুলিশের সামনে গোটা ঘটনাটা ঘটছিল, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা উচিত ছিল, কেননা পুলিশের বিরুদ্ধে অভিযোগ না করলে এমনি প্রবলেমটা কি বলতো না, ওখানে তোমার অ্যাক্টিভিটি, তুমি খুব অ্যাক্টিভ, কিন্তু এই যে হাওড়ায় বিজেপির নীরবতা, মানে তৃণমূলকে জিতিয়ে দেওয়া হলো অটোমেটিক, বা এই বারাণসীতে ইন্দিরা তিওয়ারি, আমি ঢোকার ব্যাপার না, যে পুলিশের পুলিশ, কিন্তু সবাই খারাপ নয়, আমি নাম করে বলে দিচ্ছি, পুলিশ ওখানে আমার সঙ্গে রয়েছেন। গতকাল আমাকে গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি, বলা হয়েছে যে গুলি করা হতে পারে, বোম করা হবে। আপনি জানেন, আপনি এরকম না বুঝে মন্তব্য করবেন, জায়গায় রয়েছে, আপনি না বুঝে মন্তব্য করবেন। একটু 3 বছর হয়েছে, একটু সুযোগ আরে দেখছেন তো 3 বছরে পুলিশ সুপার গলায় মালা পরে তৃণমূলের মঞ্চে উঠে বসে, তৃণমূলের মঞ্চে উঠে বসে পুলিশ সুপার। কেন্দ্রের বঞ্চনার কি আছে? এগুলো এই যে অনুব্রত মণ্ডলের কথা আসছিল, আমি বলতে বাধ্য হচ্ছি, অলোক রাজোড়িয়া পুলিশ সুপার, তাকে বদলি করে দেওয়া হচ্ছে বলে হিউ অ্যান্ড ক্রাই উঠছে। রামশ্যাম যদু মধু রাম রহিম নয়, সাধারণ লোক নয়, ডিএম অফ দি ডিস্ট্রিক্ট ভগবতী প্রসাদ মিনা, তিনি 6 বার এফআইআর করেছেন। তিনি ইলেকশন কমিশনকে বলছেন যে অনুব্রতর বিরুদ্ধে আমি 6 বার এফআইআর করেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরও পুলিশ সুপারের ক্ষমতাই নেই। তারপরও পুলিশের জন্য পুলিশ কি আপনি কোনো জানেন না কেন বলছেন? পুলিশ সুপার কি আপনি কোনো জানেন না? পুলিশ সুপার ডিএম করছেন, সেখানে দাঁড়িয়ে পুলিশ সুপারের সরকারি পুলিশ ইউজ করে, প্যারালাইজ করে দিয়েছে। নির্লজ্জভাবে নয়, ভবানীপুর থানা থেকে অপরাধী ছাড়াবার ঘটনার পর এই যে মেসেজ দিয়েছেন যে গোটা রাজ্য সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল, আজকে কন্ট্রোল করা যাচ্ছে না। পুলিশ সুপার অলোক রাজোড়িয়া চুপ করে রয়েছেন। ইলেকশন ডিএম অন্য কেউ নয়, ডিএম হচ্ছে অভিযোগ করেছেন 6 বার এফআইআর। অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কেননা অক্সিজেন কম যায়, বলেছিল ফুল দিতে, তার বদলে ভুল করে বোমা বলেছে। এখন তো মুড়ি নারকেলের একটা নতুন থিওরি এসেছে। না কিন্তু আমার কথা হচ্ছে সব প্রশাসনই, সব সরকারি প্রশাসনিক, না আমার ওটা বক্তব্য যে পুলিশের বিরুদ্ধে এরকম নির্লজ্জভাবে না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আসানসোলে যা দেখছি, ট্রাস্ট মি, ইট ইজ অ্যাট্রোসিয়াস। মানে গণতন্ত্র, আমরা ভারত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র, এটা বলতে অ্যাজ এ জেনারেশন নেক্সটের প্রতিনিধি হিসেবে আমার লজ্জা করছে। আমি যা দেখছি, আমাদের সময় একেবারে শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু যে ছবিগুলো আসছে সেই ছবিগুলো সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী সন্দেহ নেই, কিন্তু যে নতুন আমরা শুনলাম যে 1 দশক পরে 2004-এর পরে আফজাল আমানুল্লাহর পরে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক আসছেন এই রাজ্যে, সুধীর কুমার রাকেশ। তাহলে শেষ পর্যন্ত এ রাজ্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কি তৈরি হবে? তারপর মানুষের রায় অবশ্যই ইভিএম এ প্রতিফলিত হোক, কোনো সন্দেহ নেই, তার পরিবেশটাও যেন থাকে। এই কথা বলে আজকে প্রতিক্রিয়া শেষ করব।